আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে আজকে আরও একবার যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি মূলত সমাধান করব বোর্ড বইয়ের ৮ নং সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায় থেকে ৮ নং সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব। এই অধ্যায়ের লাস্ট সৃজনশীল। আমি কিন্তু পূর্বের ক্লাসগুলোতে মোটামুটি ১, ২, ৩ এভাবে মোটামুটি বাকি ৭টাও সৃজনশীল সমাধান করেছি। তো তুমি যদি ওই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে একটু দেখে নিও, তাহলে তোমার অনেক ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার চ্যানেলে যদি তুমি একদম প্রথম হয়ে থাকো তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবী সবাইকে একটু কষ্ট করে শেয়ার করে দিও এই ভিডিওটা। আমি এই যে এত পরিশ্রম করছি, এত কষ্ট করে তোমাকে সলভ করে দিচ্ছি, এর বিনিময়ে তোমার কাছ থেকে শুধু এতটুকুই চাই, তুমি নিজে একটু সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিয়ে কমেন্ট করবে, আর ভিডিওটা শেয়ার করে দিবে অন্তত 10 জন বন্ধুবান্ধবের কাছে। তুমি তোমার 10 জন বন্ধুকে আমার ভিডিওটা শেয়ার করে দাও, আর কিছুই তোমার কাছে চাই না। তাহলে আমি পুরো হিসাব বিজ্ঞান বই তোমাকে শেখাবো। আর যেটা বলছিলাম, আমার 1200 টাকার হিসাব বিজ্ঞান কোর্সে তোমরা ইতোমধ্যে অনেকেই ভর্তি হয়েছো। তো যারা এখনও ভর্তি হতে চাচ্ছ, ভর্তি হওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছো, বিশ্বাস হচ্ছে না কিংবা মনে হচ্ছে ফেক, তারা একটু দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। এই 1200 টাকার কোর্সে যারা ভর্তি হবে তারা হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং ফিনান্স ও হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, এই 3টা সাবজেক্ট খুব সহজে, মানে খুব স্বল্প সময়ের মধ্যে 6 মাস মেয়াদ কোর্সের, 6 মাস, এবং জুম অ্যাপে ক্লাস হবে। তুমি সরাসরি আমার সাথে কথা বলতে পারবে, ক্লাসে বসে সরাসরি আমার সাথে কথা বলতে পারবে। সেই ব্যবস্থা আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে কি করতে হবে, পুরো সিস্টেমটাই তোমাকে শিখিয়ে দেবো। অর্থাৎ ক্লাস শুরুর আগে তোমাকে একদিন ট্রেনিং করাবো যে তুই কীভাবে ক্লাসে যুক্ত হতে হয়। তারপর তুমি ক্লাসে যুক্ত হবে, হওয়ার পরে তুমি ক্লাস করবে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, 3টা বিষয় মাত্র 1200 টাকা। যেটা একটা বিষয় 500 টাকা করে দেওয়া লাগতো, সেটা আমি আরও কমিয়ে দিয়েছি। 6 মাস মেয়াদ, 6 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করে দেওয়া হবে। যারা ভর্তি হতে চাচ্ছ, চিন্তা ভাবনা করতেছো, বাবা মাকে দিয়ে কল দেওয়াও, কিংবা তুমি নিজেই কথা বলতে পারো আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। থ্যাংক ইউ, অনেক কথা বলে ফেললাম। আমরা সরাসরি অঙ্কে যাই। আসলে অঙ্কে কি বলছে দেখি। ওকে, তো অঙ্কে বলছিল, দেখো একটু মনোযোগী হতে হবে। বলছে যে দেখো 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতের, মানে ওনার কাজ হচ্ছে গাড়ি মেরামত করে, গাড়ি মেরামতের জহির ওয়ার্কশপ নামে ব্যবসায় শুরু করেন। তার প্রতিষ্ঠানে নিম্নের লেনদেনগুলো সংগঠিত হয়েছে। তো আমরা প্রশ্নে যাই, এই উদ্দীপক সময় নষ্ট করে পড়ার দরকার নেই, আমরা প্রশ্ন দেখে দেখে তারপর সমাধান করব। ক নাম্বার বলছে জহির ওয়ার্কশপের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমি কিন্তু পূর্বে অনেকবার তোমাকে লিখিয়ে দিয়েছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়ের সূত্রটা কি। ঠিক এই বইয়ের এই যে ফাঁকা জায়গাটা আছে না, এই জায়গাটাতে তুমি নোট করে নাও তোমার বইয়ের মধ্যে। প্রারম্ভিক মূলধন হচ্ছে প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। অর্থাৎ বছরের প্রথমে তুমি যে সম্পদ এবং তুমি যে দায়গুলো নিয়ে ব্যবসা শুরু করবে, সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন, মানে সেটার পার্থক্য হচ্ছে প্রারম্ভিক মূলধন। অর্থাৎ তুমি বছরের প্রথমে কি নিয়ে ব্যবসা শুরু করেছো, 1 তারিখ, বছরের প্রথমে বলতে কি 1 তারিখে যে সম্পদ এবং যে দায়গুলো নিয়ে ব্যবসা শুরু করবে, সেই সম্পদ থেকে দায়গুলো বাদ দিয়ে দিবে। সোজা কথা, এখানে নগদ থাকতে পারে, ব্যাংক থাকতে পারে, আসবাবপত্র থাকতে পারে, দেনাদার থাকতে পারে, আর মানে সম্পদ হিসেবে। আর দায়ের পাশে থাকতে পারে হচ্ছে ঋণ কিংবা পাওনাদার। তো এই টাকাগুলো আমরা কি করব, সম্পদ থেকে সম্পদগুলো একসাথে লিখে দায়গুলো বাদ দিয়ে দেব। এখন তুমি বলতে পারো, মানে এখানে তাহলে মানে মুখস্থ হয়ে গেল তো জিনিসটা, তাই না? বোঝার কি হলো? একটা জিনিস বোঝার আছে, ঋণের কথা যদি লেখা থাকে, ঋণের টাকাটা চুপি চুপি নগদের সাথে যোগ করে দিবা। এরকম সৃজনশীল আমরা অনেক করব। সো ততদিন পর্যন্ত অপেক্ষা করো। আর যারা কোর্সে ভর্তি হবে তাদের তো ওই ধরনের সৃজনশীল করাবো, কারণ এগুলো তুমি সলভ করে দিচ্ছি একদম আপার লেভেল, হাই লেভেলের, হাই ভোল্টেজ যেটাকে বলে, খুব কঠিনগুলো করাবো, জানে ওগুলো সমাধান করলে তুমি 5 জনকে বোঝাতে পারো, তুমি টিচার হয়ে যাবে। জনাব জহির নগদ 5 লক্ষ টাকা
আর 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। ওনার এখানে কোনো দায় নাই, দেখো ওনার কোনো দায় নেই, ওখানে নগদ আছে আর আসবাবপত্র আছে। তো আমরা যেটা করব, আমাদের একটা ছক করতে হবে, রাইট? ছক করতে হবে। তো এই ধরনের অঙ্কে আমরা ছক করে থাকি কেমন, খেয়াল করো। এই ধরনের অঙ্কে আমরা ছক করে থাকি জাস্ট হচ্ছে তোমার এটা হচ্ছে 8 নং সৃজনশীল প্রশ্ন, 8 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। আমার লেখা মোটামুটি তামিল ভাষা, একটু বুঝে নিও। ওকে, 8 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। এই ধরনের প্রশ্নে যেটা বলছিলাম, আমরা লিখে থাকি কি, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। তো দেখো, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এখানে ক নং হবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ, এভাবে লিখব। লেখার পরে তারপর আমরা যেটা করব, কি করব, আমরা সম্পদগুলো লিখব এবং দায়গুলো লিখব। তো দেখো এখানে খেয়াল করো, তুমি তারিখের ঘরে লেখো 1 তারিখ। কি মাসের 1 তারিখ একটু দেখে নাও, জানুয়ারি মাসের 1 তারিখ 2025 সাল। তাহলে লেখো 2025 জানুয়ারি মাসের 1 তারিখ। এবার তুমি লিখবা সম্পদ সমূহ, সরি তুমি লিখে দাও প্রারম্ভিক সম্পদ সমূহ, তাহলে আরো ভালো হবে। প্রারম্ভিক সম্পদ সমূহ, প্রারম্ভিক সম্পদ সমূহ লিখে দিলাম। এবার প্রারম্ভিক সম্পদ মানে বছরের প্রথমে কি কি সম্পদ নিয়ে সে ব্যবসা শুরু করেছে। তো বছরের প্রথমে তার সম্পদ ছিল দুটোই, নগদ এবং আসবাবপত্র। নগদ ছিল 5 লক্ষ টাকা, তাহলে লিখব নগদ 5 লক্ষ টাকা। তারপর ছিল আসবাবপত্র, আসবাবপত্র কত ছিল, 50,000 টাকা, রাইট? 50,000 টাকা। এই ছাড়া তার কাছে আর কোনো সম্পদ ছিল না যেটা দিয়ে সে ব্যবসা শুরু করছে। সো আমরা এখানে কি করতে পারি, বছরের প্রথমে কোনো দায় যেহেতু ছিল না, তাহলে আমরা কি করব, এইটা যোগ করে এখানে বসাই 5,50,000 টাকা। এখন যদি তুমি চাও এখানে লিখে দিতে পারো এইভাবে, কোনো দুঃখ নাই, এখানে লিখে দিতে পারো বাদ দায়সমূহ। তো দায়সমূহ কি আছে, নাই। সো বাদ দায়সমূহ লিখে তাহলে এই 5 লক্ষ টাকাই হচ্ছে 5,50,000 টাকাই এখানের উত্তর। প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যে টাকাটা পাইছি এটার নাম হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা এখানে লিখে দিব কি, অতএব প্রারম্ভিক মূলধন। ব্যাস, আমার কাজ হয়ে গেছে, প্রারম্ভিক মূলধন লিখে দিছি। সো এই হচ্ছে ক নাম্বার ছিল। এখন আমরা মানে না বুঝলে কমেন্ট করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, অবশ্যই ট্রাই করবে কমেন্ট করে। আমিও ট্রাই করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। জানুয়ারি মাসে ব্যবসায়ে মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, ব্যয় বা খরচের পরিমাণ। সো মোট আয় এবং ব্যয় জানুয়ারি মাসের। তো আমরা এই ধরনের অঙ্ক, এই ধরনের ছকই ব্যবহার করে থাকি। তো এখন আমরা শুধু লিখব কি, আমরা লিখব হচ্ছে খ হচ্ছে জানুয়ারি মাসে মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে লিখব কি, মোট আয় ও ব্যয়ের পরিমাণ। মোট আয় ও ব্যয়ের পরিমাণ আমরা নির্ণয় করব, তাই সেটা লিখলাম। এখন হচ্ছে 2025 সাল লিখব, এখানে 2025 সাল লিখব, নর্মালি 2025 সাল লিখব। লিখব জানুয়ারি, আমরা প্রথমে লিখব আয়সমূহ, 2025 সালের আয়সমূহ। আমরা প্রথমে শুধু আয়গুলো লিখব, তারপরে শুধু ব্যয়গুলো লিখব। তো জানুয়ারির কত তারিখে আছে সেটা আমরা দেখব, আয়গুলো কি কি। শোনো, একটা বিষয় মাথায় রাখবা, যেহেতু আয় বলেছে, আয় বলেছে,
এবং ব্যয় বলেছে, আয় আর ব্যয় বললে এখানে কোনো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় আসবে না। আয় ব্যয় মানে কি, মুনাফা জাতীয় আয় ব্যয়, যেটা মুনাফা জাতীয় সেটা আসবে, কিন্তু কোনো স্থায়ী সম্পদ ক্রয় কিংবা বিক্রয় আসবে না। কারণ স্থায়ী সম্পদ, তুমি একটা সম্পদ পাচ্ছ টাকার বিনিময়ে, সো সেটাকে কিন্তু তুমি ভুলেও আয় কিংবা ব্যয় বলতে পারবে না। হ্যাঁ, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে সেটা ব্যয় হবে না, স্থায়ী সম্পদ বিক্রি করলে সেটা আয় হবে না, ঠিক আছে। সো পণ্য ক্রয় বিক্রয় বা অন্য কোনো আয় ব্যয় আছে কিনা সেটা দেখব। তো 1 তারিখ তো এটা আয় ব্যয় না, প্রারম্ভিক মূলধন। 16 তারিখে বলছে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয়। এটা তো প্রতিষ্ঠানে ব্যবহার করবে, সো এটা একটা সম্পদ, প্রতিষ্ঠানে ব্যবহার করবে, এটা কি একটা সম্পদ। সো এটা আমরা লিখব না, এটা আমরা লিখব না, এটা প্রতিষ্ঠানের সম্পদ। যদি এটা বিক্রি করার জন্য কিন্তু তাহলে এটা পণ্য, আর পণ্য ক্রয় একটা ব্যয়। আমরা শুধু আয়গুলো আগে দেখি। দেখো, গাড়ি মেরামত করে আয় করে 80,000 টাকা, এটা কিন্তু তার আয়। গাড়ি মেরামত করে আয় করে, তাহলে আমরা লিখবো কি, গাড়ি মেরামত করে আয়। কত তারিখ সেটা দেখো, জানুয়ারির 21 তারিখ, তাহলে লিখবো জানুয়ারি 21, জানুয়ারি 21। গাড়ি মেরামত আয়, গাড়ি মেরামত আয়, গাড়ি মেরামত আয় কত টাকা ছিল, 80,000 টাকা ছিল, 80,000 টাকা লিখলাম। তারপর দেখো, ওয়ার্কশপের ভাড়া প্রদান 21,000 টাকা, ভাড়া প্রদান, তো ভাড়া তো একটা ব্যয়, তাহলে আমরা একটা কাজ করি, এখানে ব্যয়ের পার্টটাও লিখে রাখি। ব্যয়সমূহ, ব্যয়সমূহ যা ব্যয় থাকবে তা আমরা এখানে লিখব, ঠিক আছে। ব্যয়সমূহ, এখানে শুধু আয়সমূহ লিখব। তো ব্যয়সমূহ কি ছিল, ওয়ার্কশপের ভাড়া প্রদান, তাহলে ওয়ার্কশপের ভাড়া এটা কত তারিখ ছিল, 26 তারিখ, জানুয়ারি 26, তাহলে লিখব কি, জানুয়ারি, দেখো জানুয়ারি, হ্যাঁ এখানে লিখব কি, জানুয়ারি 26, জানুয়ারি 26, ভাড়া প্রদান, ভাড়া প্রদান। তো ভাড়া প্রদান কত ছিল, ওয়ার্কশপের ভাড়া প্রদান 21,000 টাকা, তাহলে এখানে লিখবো কত, 21,000 টাকা। আপাতত এখানে লিখি 21,000 টাকা। তারপর প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন, বেতন কিন্তু একটা ব্যয়, বেতন কি একটা ব্যয়, তো ব্যয় হলে আমরা কি করব, কর্মচারীদের বেতন প্রদান 25,000, এটা একটা ব্যয়, ব্যয়ের পাশে লিখব। কত তারিখ ছিল, জানুয়ারির 28 তারিখ ছিল কর্মচারীদের বেতন প্রদান, 28 তারিখ, তাহলে লিখব জানুয়ারি 28, বেতন প্রদান, এখানে লিখব কি, বেতন প্রদান। তো বেতন প্রদান কত করছে, 25,000 টাকা ছিল, তাহলে এখানে লিখব 25,000 টাকা, 25,000 টাকা। জানুয়ারির 28 তারিখ বেতন প্রদান করছে, 25,000 টাকা লিখলাম। এবার আমরা দেখব তারপরেরটা কি আছে, মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। তো মালিকের গাড়ি মেরামত করার পরে এটা প্রতিষ্ঠানের জন্য একটা আয় হয়েছে, কি হয়েছে, আয় হয়েছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এমন, মালিক তার ব্যক্তিগত গাড়ি সারাই করুক আর যাই করুক, সেটা প্রতিষ্ঠানে নগদ টাকা দিয়ে কাজ করে নিছে। তো এটা অন্য কেউ তো করে নিতে পারতো, তো অন্য কেউ করে নিলে সেও কি টাকা দিত না প্রতিষ্ঠানে, তো মালিকও টাকা দিছে। তো মালিক যদি দিয়ে থাকে টাকা, তাহলে প্রতিষ্ঠানের জন্য কিন্তু সেটা একটা আয়। তো মালিকের ব্যক্তিগত গাড়ি মেরামত আয়, তাহলে লিখবো কি, মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। তাহলে এটা কত তারিখ ছিল, জানুয়ারি 30 তারিখ, মালিকের গাড়ি মেরামত। তাহলে আয় যেহেতু আয়ের পাশে লিখবো, মালিকের গাড়ি মেরামত, তো চলো আমরা আয়ের পাশে লিখি জানুয়ারি 30 তারিখ, জানুয়ারি 30 তারিখ, মালিকের গাড়ি মেরামত আয় কত টাকা ছিল, 30,000 টাকা ছিল, রাইট, 30,000 টাকা ছিল। দেখো এখানে এই যে, ও সরি 15,000 টাকা ছিল, মালিকের গাড়ি মেরামত আয় 15,000 টাকা, তাহলে এখানে 15,000 টাকা হবে। ওকে, তাহলে এখানে এবার তুমি যেটা করবে, তোমার আয়ের পরিমাণ দুইটা আয় তুমি বের করেছো, ব্যয়ের পরিমাণ দুইটাও কিন্তু তুমি লিখে ফেলেছো, এখানে লিখে ফেলেছো বের করে। তো এখন তুমি আয় দুটো যোগ করো, 80,000 আর 15,000 হচ্ছে 95,000 টাকা, 80,000 এবং 15,000 95,000 টাকা আয়, ডাবল দাগ দিয়ে বন্ধ করে দাও। 25,000 আর 21,000 টাকা, মোট 46,000 টাকা। এই 46,000 টাকাও তুমি এখানে ডাবল দাগ দিয়ে আটকায় দাও। তাহলে তুমি দেখো আয় সমূহ এবং ব্যয় সমূহ আমি পেয়ে গেলাম 2025 সালে জানুয়ারি 21, জানুয়ারি 30, জানুয়ারি 26, জানুয়ারি 28।
তুমি আয়গুলো আলাদা করবে, ব্যয়গুলো আলাদা করবে, যেগুলো তোমার কাছে মনে হবে আয় সেগুলো তুমি আয়ের পাশে দিবা, ব্যয়গুলো ব্যয়ের পাশে দিবা। এই 4টা এন্ট্রি লিখলেই মোটামুটি 4 মার্কের হয়ে গেছে, তুমি 4 মার্ক পাবা। ঠিক আছে, আয়গুলো যোগ করে দিবা, ব্যয়গুলো যোগ করে দিবা, ব্যাস। এখন যদি প্রশ্নটা এমন হইতো আয় ও ব্যয়ের মোট পরিমাণ, মানে মোট কথাটা লাস্টে থাকতো, মোট আয় মোট ব্যয় না বলে মোট মানে আয় ব্যয়ের মোট পরিমাণ, মোট কথাটা যদি এখানে থাকতো তখন আমরা কি করতাম জানো, তখন আমরা এই দুটাও যোগ করে দিতাম মোট, হ্যাঁ এই দুটাও যোগ করে দিতাম। কিন্তু বলছে কি মোট আয় মোট ব্যয়, আয়ের মোট পরিমাণ ব্যয়ের মোট পরিমাণ, হ্যাঁ মোট আয় মোট ব্যয় বলছে। যদি বলতো মোট মানে আয় ব্যয়ের মোট পরিমাণ তখন আমরা ওই দুটো যোগ করে দিয়ে দিতাম। তাহলে হচ্ছে আমাদের খ নং প্রশ্নের উত্তর, জাস্ট আয়গুলো এবং ব্যয়গুলো লিখে দিলেই হয়ে গেছে। এখন আমরা যাবো গ নাম্বারে। হ্যাঁ এখন আমরা কোথায় যাব, গ নাম্বারে। তো গ নাম্বারে দেখো কি বলতেছে যে জানুয়ারি 1 তারিখ, কি বলছে জানুয়ারির 1 তারিখ, তারপর জানুয়ারি 16 তারিখ, 16 কোথায় আছে 16 তারিখ, তারপর 28 তারিখ এবং তারপর হচ্ছে 30 তারিখ। এই 4টা এন্ট্রি 4 মার্কের জন্য 4টা এন্ট্রি দিয়ে তারিখের সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণের প্রভাব মানে কি, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এ সমান এল প্লাস ও ই। এইটার আমরা হচ্ছে তোমার যেটা করব প্রমাণ করব যে সম্পদ পাশের টাকা এবং দায় ও মালিকানা সত্ত্বের পাশার টাকা দুটো একই রকম হয়, সেটা আমরা জাস্ট প্রমাণ করে দিব। তো এটার জন্য একটা ছক করতে হবে আগে, তারিখ। এখন ছকের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা একটু এদিক সেদিক করে ফেলি যে সম্পদের পাশে কয়টা ছক হবে, দায়ের পাশে কয়টা ছক হবে, কারণ সম্পদ একাধিক থাকে, দায়ও একাধিক থাকে। তো উনি দেখো নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করতেছে, নগদের জন্য একটা ঘর হবে, নগদ টাকা একটা ঘর হবে, হ্যাঁ নগদ টাকা কি হবে, একটা ঘর হবে। তারপর আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করবে, সো আসবাবপত্র একটা ঘর, তাহলে সম্পদের পাশে নগদ পেলাম, আসবাবপত্র পেলাম। প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকাতে একটা যন্ত্রপাতি, তাহলে এটাও একটা ঘর হবে, যন্ত্রপাতি একটা সম্পদ, যেহেতু এটা ব্যবহার করবে, তাহলে নগদ পেলাম, আসবাবপত্র পেলাম, যন্ত্রপাতি পেলাম। প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান, এটা নগদ টাকার মধ্যে যাবে আর মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের একটা ঘরই হয়। মালিকের গাড়ি মেরামত, এটা একটা আয়, যেহেতু এটা একটা আয়, সো আমরা এটা কি করব, নগদের ঘরে লিখবো আর হচ্ছে আয়ের পাশে লিখবো, মানে মালিকানা সত্ত্বের পাশে। তো দায়ের পাশে আমরা কাউকেই পেলাম না, দুঃখের বিষয়। সম্পদের পাশে 3টে সম্পদ পেলাম। তো আমরা চলো ছকটা করে ফেলি, ছকটা করলে মোটামুটি বুঝতে পারবো। ওকে, ছকটা হচ্ছে এই, খেয়াল করো ছকটা এখানে আছে, আর্থিক অবস্থার প্রভাব ছকের দেখানো হলো। হ্যাঁ মানে প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা প্রভাব পড়ছে, হ্যাঁ মালিকানা হিসাব সমীকরণে যে প্রভাব পড়ছে সেই প্রভাবটা আমরা এখানে দেখাবো। তো প্রথমে আমরা কি করব, তারিখ জানুয়ারি 25 সাল, জানুয়ারি 1, জানুয়ারি 16, জানুয়ারি 28, জানুয়ারি 30, 4টা তারিখ এখানে দেওয়া আছে, নগদের ঘর দেওয়া আছে, যন্ত্রপাতি আসবাবপত্র সব ঘর দিয়ে নিলাম। দায়ের ঘর এখানে লাগে না, তারপর আমি দিলাম কারণ এটা নিয়ম মানতে হবে তোমাকে, দায়ের ঘর। তারপর আছে কি মালিকানা সত্ত্বের ঘর, মালিকানা সত্ত্বের ঘর থাকবে, ওপাশে একটা মন্তব্যের ঘরও দিয়ে নিবা সময় পেলে, অবশ্যই দেওয়া ভালো। ওকে, সো এখন দেখো তাহলে আমি 1 তারিখে যাই। 1 তারিখে উনি ব্যবসা শুরু করছে নগদ টাকা নিয়ে। আচ্ছা উনি নগদ টাকা প্রতিষ্ঠানে আনছে, উনি দেখ আর ওনার ভাই দেখ, ওনার বাবা দেখ, যেই দেখ প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে কিনা। তো প্রতিষ্ঠানে নগদ টাকা আসলে নগদ টাকা বাড়বে, তো নগদ টাকার ঘরে 5 লক্ষ টাকা লিখবো, 5 লক্ষ টাকা নগদ টাকা। আবার উনি কি আনছে, 50,000 টাকার আসবাবপত্র আনছে। তো প্রতিষ্ঠানে আসবাবপত্র আনুক, নগদ আনুক, যাই আনুক, সেটা তো বাড়বে, যেটা আনবে প্রতিষ্ঠানে বেড়ে যাবে না। তো 50,000 টাকা বাড়বে, কি বাড়বে, আসবাবপত্র বাড়বে। তাহলে আসবাবপত্রের ঘরে 50,000। উনি এই 2টো টাকা কি হিসেবে আনছে, এমনি এমনি আনছে, ওনার একটা সত্ত্ব আছে প্রতিষ্ঠানের প্রতি, এই সত্ত্ব বাড়বে। তাহলে 5,50,000 টাকা মালিকানা সত্ত্ব বাড়বে, 5,50,000 টাকা। এরপর দেখো কি বলতেছে, এরপর হচ্ছে 16 তারিখে কি বলতেছে, জানুয়ারি 16, প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি ক্রয়। তো প্রতিষ্ঠানের টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করে আনছে। তো প্রতিষ্ঠান থেকে চলে যাবে কি, নগদ টাকা, কারণ নগদ টাকা দিয়ে কিনবে। তো নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাবে 65,000 টাকা, নগদ টাকা চলে যাবে। কিভাবে কিনছে দেখছো, কিভাবে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি করে, এখানে বলে না বাকি, তার মানে নগদ টাকা দিছে, নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে। আর প্রতিষ্ঠানের যন্ত্রপাতিটাও বাড়বে, আমি যত যন্ত্রপাতি কিনবো তত আমার টাকা চলে যাবে আর যন্ত্রপাতি বাড়বে। হ্যাঁ ওকে, তারপরে জানুয়ারি 28 তারিখ, 28 তারিখ কি বলছে দেখো, প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে। আচ্ছা বেতন দিছি, কিসের মাধ্যমে দিছি, বেতন টাকা দিয়ে দিছি, তাহলে টাকা চলে যাবে। কত টাকা বেতন প্রদান করছি, 25,000 টাকা। তাহলে 25,000 টাকা নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে। আরেকটা কথা হচ্ছে, আমি বেতন দিচ্ছি, বেতন ভাড়া কমিশন এগুলো কি এক একটা ব্যয়, আর ব্যয় হলে এই যে মালিকানা সত্ত্বের ঘরে, হ্যাঁ ক্যাপিটাল হলে মালিকানা সত্ত্বের ঘরে, তারপর রেভিনিউ হলে যোগ করতে হয়, এক্সপেন্স হলে বিয়োগ করতে হয়, আর হচ্ছে ড্রয়িংস হলে উত্তোলন, ড্রয়িংস হলেও কি বিয়োগ করতে হয়।
তাহলে আমরা 25,000 টাকা এখানে বিয়োগ করব, যেহেতু এটা ব্যয় হয়েছে, হ্যাঁ এটা এক্সপেন্স হয়েছে, তাহলে বিয়োগ করব, বিয়োগ চিহ্ন দিব এখানে। কি করব? বিয়োগ চিহ্ন দিব, এখানেও বিয়োগ চিহ্ন দিব, কারণ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে। আচ্ছা, এরপরে দেখো জানুয়ারি 30 তারিখে কি বলছে? মেরামত 15,000 টাকা। দেখো এটা এই মালিকের গাড়ি মেরামত করার কারণে মালিক মানে প্রতিষ্ঠানের তো একটা আয় হয়েছে, প্রতিষ্ঠান তো আয় করছে, প্রতিষ্ঠান আয় করছে না? তো প্রতিষ্ঠান যেহেতু আয় করছে, তো প্রতিষ্ঠানের আয় হলে আমরা প্রতিষ্ঠানের আয়ের ঘরে লিখব রেভিনিউ 15,000 টাকা। তো আমি এখানে লিখলাম 15,000 টাকা রেভিনিউ যোগ হয়েছে। এখন কথা হচ্ছে উনি মানে মালিক যে মানে প্রতিষ্ঠানে কিন্তু একটা আয়, এটা তুমি ধরে নিবা, কারণ আমরা গ নাম্বারে লিখেছি আয়ের ঘরে, তাই না? আয়, তো এটা একটা আয়। আবার দ্বিতীয় অ্যাঙ্গেলে যদি তুমি চিন্তা করো, মালিক কি নগদ টাকা দেবে প্রতিষ্ঠানে? আদৌ কি দেবে? দেবে না। তো প্রতিষ্ঠান এটা চিন্তা করবে, মালিক যেহেতু হচ্ছে তোমার কাজ করাই নিছে, তো এটা তো আমার আয়, প্রতিষ্ঠানের আয়, এটা তো আমি ওই সময় ওনার গাড়ি যদি আমি মানে ঠিক না করে যদি আমি অন্য কারো গাড়ি সারাই করতাম বা অন্য কোনো গাড়ি মেরামত করতাম, তাহলে তো আমার একটা ইনকাম হইতো, তাই না? তো সেটা আমি আয় হিসেবে ধরে নিছি, আমি কাজ করে দিছি। মালিককে আমি চিনি না, আমি প্রতিষ্ঠান হিসাব করতে আসছি, আমি প্রতিষ্ঠান হিসাব করব। প্রতিষ্ঠান থেকে যদি মালিক 1 টাকা নেয়, আমি সেই 1 টাকা হিসাব করব, 10 টাকা নিলে 10 টাকা হিসাব করব, কারণ দিন শেষে মালিক কিন্তু আমার কাছে এসে জিজ্ঞাসা করবে আয় হলো না ব্যয় হলো, তখন আমি তো জবাবদিহি করতে পারবো না, তাই না? তো এই জন্য আমি মালিক যদি 1 টাকা নেয়, আমি 1 টাকা হিসাব করবো। মালিক আবার যদি 1 টাকা দেয় প্রতিষ্ঠানে, আমি সেটাও হিসাব করব। তো মালিক 15,000 টাকার কাজ করে নিছে, আমি 15,000 টাকা, এটা আমার আয় আমি ধরে নিছি। তো মালিক কিন্তু টাকাটা দিবে না প্রতিষ্ঠানে, আসলে নগদ টাকা দিবে না। তো নগদ টাকা যদি না দেয়, তাহলে আমরা কি ধরে নিব? যে সে টাকাটা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে নিছে। মনে করো আমি অন্য কাউকে এই 15,000 টাকা মেরামত করছি, সেই টাকাটা মালিক নিয়ে গেছে। তো মালিক যখন নিবে, মালিকের ঘরে কি হবে? আমি একটু কালার চেঞ্জ করে দিই, এটা মালিকের ঘরে এটা বিয়োগ করতে হবে, 15,000 টাকা। হ্যাঁ, এই 15,000 টাকা বিয়োগ করতে হবে, কারণ এটা একদিকে প্রতিষ্ঠানের আয়, একদিকে চিন্তা করলে প্রতিষ্ঠানের আয়, অন্যদিকে চিন্তা করলে প্রতিষ্ঠান থেকে কি হয়েছে? একদিকে চিন্তা করলে প্রতিষ্ঠানের আয়, অন্যদিকে চিন্তা করলে প্রতিষ্ঠান থেকে মালিক উত্তোলন করছে, মানে মালিক প্রতিষ্ঠানে কাজ করছে, প্রতিষ্ঠান চিন্তা করছে এটা আমার আয়। যখন মালিক বলল যে আমি টাকা দিতে পারবো না, দেবো না টাকা, আমার হিসাবে লিখে রাখো, তখন আমি সেটা উত্তোলন হিসেবে লিখে রাখছি। যখন মালিক এসে আমার কাছে জিজ্ঞাসা করবে কী ব্যাপার তোমার আয় কোথায়, প্রতিষ্ঠানে তো আয় নাই, লাভ হয় নাই, তখন বলবো স্যার আপনি তো 15,000 টাকার কাজ করায় নিছিলেন, ওই 15,000 টাকা তো আমি লিখে রাখছি, এটাও আমার আয়, এটা প্রতিষ্ঠানের আয়, এটা আপনি নিয়ে নিছেন। তাহলে ওইটাকে আমি কি করব? উত্তোলন, একবার আয় হিসেবে দেখাবো, একবার উত্তোলন হিসেবে দেখাবো। যে কোনো প্রোডাক্ট যদি প্রতিষ্ঠান থেকে মালিক নেয়, প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা যদি মালিক নেয়, তাহলে একদিকে হচ্ছে এটা আমি আয় হিসেবে ধরবো, পণ্য, যে কোনো পণ্য, যেমন এটা মেরামতকারী প্রতিষ্ঠান মেরামত করে নিছে, যদি মুদির দোকান হতো চাল ডাল নিত, বাজার নিত, সদাই নিত, যদি কাপড়ের দোকান হতো কাপড় চোপড় নিত, তো তখন আমি ওটাকে আয় হিসেবে ধরবো, আবার উত্তোলন হিসেবে ধরবো, কারণ আমি ধরে নিছি মালিক ওটা নিয়ে গেছে, কিন্তু মালিক সরাসরি কখনো প্রতিষ্ঠানে টাকা দেয় না, এটা মাথায় রাখবা। মালিক পণ্য নিলে সেটা আয়, কিন্তু উত্তোলনও হয়, ঠিক আছে? সেটার জন্য আমি কোনো নগদ টাকা পাবো না, সেটা মালিক কখনো দেনাদার হতে পারে না। মালিক কি কখনো দেনাদার হয় না? মালিক কি প্রতিষ্ঠানে 10 মাস পর আমি ম্যানেজার, মালিককে কি যে থাবড়ায় টাকা নিয়ে আসতে পারবো, চড়ায় টাকা নিয়ে আসতে পারবো, বেটা টাকা দে, বলতে পারবো না? তাহলে আমি কি করবো? আমি বলতে পারলাম না, তাহলে আমি লিখে রাখলাম এখানে। তো এবার তুমি এই পাশেটা হিসাব করো, 5 লক্ষ, মানে আমার তো সব শেষ 30 তারিখ পর্যন্ত, এখন উদ্বৃত্ত নির্ণয় করবো। তো এখানে আছে 5 লক্ষ, এখানে আছে 65,000, 5 লক্ষ থেকে 65,000 বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 4,35,000, 4,35,000 থেকে আরও 15,000 বাদ দাও, 25,000 বাদ দাও, তাহলে থাকে কত? 4,10,000 টাকা, 4,10,000 টাকা। খেয়াল করো, 4,10,000 টাকা, 4,10,000 টাকা। কীভাবে বের করলাম বুঝছো? 5 লক্ষ থেকে এই 65,000 বাদ দাও, 5 লক্ষ থেকে 65,000 বাদ দিলে 4,35,000, 4,35,000 থেকে আরও 25,000 বাদ দাও, তাহলে 4,10,000। এখানে কিন্তু 65,000 আছে, সেম 65,000ই বসবে। এখানে আছে কত? 50,000, 50,000ই বসবে, এগুলো কোনো চেঞ্জ হবে না। এবার দেখো এইখানে একটু হিসাব আছে অনেক, 5,50,000 থেকে 25,000 বাদ দাও, তাহলে 5,25,000, 5,25,000 থেকে এই 15,000 যোগ করো, আবার 15,000 বিয়োগ করো, তার মানে কি দাঁড়ালো? 5,25,000ই দাঁড়াইলো, তাই না? 5,25,000, কোনো পরিবর্তন হবে না। এই 15,000 তো কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে থাকতেছে কত দেখো তো? এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে 5,25,000 টাকা, 5,25,000 টাকা। এবার এই পাশেরগুলো হিসাব করো, 4,10,000 আর 65,000 আর 50,000, 4,10,000 আর হচ্ছে তোমার 4,50,000 কত হয়? 4,60,000, 4,60,000 আর 4,65,000, তাহলে 5,25,000 টাকা।
5,25,000 টাকা। এখন আমাকে বলো, তুমি বলো, আমার ডান পাশ মানে সমান সম্পদের পাশ আর দায়ের পাশ মালিকানার সত্তর পাশ একসাথে করলে দুই পাশ কি মিল আছে? ডান বাম মিল আছে? মিলে গেছে। 5,25,000, 5,25,000। এই মালিক, এটা মাথায় রাখবা সবসময়, এটা খুবই গুরুত্বপূর্ণ যে মালিক প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিলে, কোনো পণ্য যদি নেয় তাহলে সেটাকে আমি প্রথমে আয় হিসেবে ধরবো, দ্বিতীয়ত সেটাকে আমি উত্তোলন হিসেবে লিখবো। মনে রাখবো, মালিক কখনো নগদ টাকা দিয়ে পণ্য নেয় না, মালিক পণ্য নিয়ে তার উত্তোলন হিসাবে সে লিখে রাখে। সো এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। আশা করি পুরো ক্লাসটা ভালো লেগেছে। যারা আমাকে খুব বেশি ভালোবাসো, আমার ক্লাস ভালোবাসো, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, 10 জন বন্ধুকে শেয়ার করবে। আর সবচেয়ে বড় কথা, পরবর্তী ক্লাসটাও কিন্তু করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।